আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এর বিশেষ নিবেদন ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা। অনুষ্ঠানটির পরিকল্পনা এবং পরিচালনা আছেন জনাব A.K.M. পাটোয়ারি, উপস্থাপনা আছি আমি সিনহাই মেসাই। আমাদের আজকে বিষয়বস্তু গণভোট ও নির্বাচন, এবং এই বিষয়ের জন্য কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আপনাকে বলার কিছুই নেই, আপনি সবই জানেন, সবই বুঝেন। আপনার হাত দিয়ে ইতিমধ্যে এত কিছু ঘটেছে রাষ্ট্রে, সংস্কার মানিত আপনি, অনেক কিছু হয়ে গেছে। আপনি সংক্ষিপ্ত আকারে দর্শকদের জন্য, আমাদের জন্য একটি বিষয় স্পষ্ট করুন যে নির্বাচিত হওয়ার পরে, সংসদ বসার পরে, এই যে বলা হচ্ছে 6 মাস গণপরিষদ থাকবে, এই 6 মাস পার্লামেন্টও থাকবে, তা দুইটার সাথে সমন্বয় কীভাবে হবে? ধন্যবাদ। প্রথম বিষয় সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যেটা দেয়া হয়েছে, সেখানে সুস্পষ্টভাবেই বলা হয়েছে যে নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিরা দুটো শপথ নেবেন। একটা শপথ হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে, আরেকটি শপথ তারা নেবেন সংবিধান সংস্কার পরিষদের। সংবিধান সংস্কার পরিষদ কাজ করবে 180 দিন। এই 180 দিনের মধ্যে এই যে জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিষয়গুলো বর্ণিত আছে এবং গণভোটে যদি গণভোট বিজয়ী হয়, তাহলে তারা ওই সংস্কারগুলো সংবিধানের করবেন। এটা পাশাপাশি চলবে, অর্থাৎ জাতীয় সংসদ যেভাবে কাজ করে সে কাজও চলতে থাকবে। কেননা অবিলম্বে ক্ষমতার হস্তান্তর হবে, প্রধানমন্ত্রী হবেন, তারপরে প্রথমে স্পিকার তৈরি করতে হবে, ডেপুটি স্পিকার হবেন, অন্যান্য বিভিন্ন রকম কাজ আছে, সেগুলো অব্যাহত থাকবে। কারণ প্রথম দিন থেকে ক্ষমতা হস্তান্তর মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতৃত্ব দেবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি দুটো কীভাবে চলবে, এখন এই পদ্ধতিটা আসলে বলা হয়েছে আদেশে যে এটা সিদ্ধান্ত নেবেন যারা নির্বাচিত হবেন তারা। লক্ষ্য করুন, যারা নির্বাচিত হচ্ছেন তারাই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ আলাদা কোনো ব্যক্তিদের নিয়ে গঠিত হচ্ছে না। নির্বাচিত 300 জন সংসদ সদস্যই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। তাহলে ধরুন এরকম কি হতে পারে যে সপ্তাহে 2 দিন সংবিধান সংস্কার পরিষদ বসবে, ওই 2 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে তারা এই লক্ষ্যে যা যা করা সেগুলো করবেন। বাকি 3 দিন বা 4 দিন যেটাই তারা মনে করেন ওই সময়টা তারা ব্যয় করবেন জাতীয় সংসদ হিসেবে। কারণ দেশ পরিচালনা করতে হবে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে, মন্ত্রিসভার দায়িত্ব পালন করতে হবে, এবং প্রকৃতপক্ষে অবিলম্বে বাজেটের বিষয় তো আছে, সেগুলো করতে হবে। ফলে এ নিয়ে আসলে কোনো রকম বিভ্রান্তির জায়গা নেই। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানী, এই মুহূর্তে তো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন, এই যে দুটি দল তাদের ইশতেহার প্রকাশ করেছে, দুটি ইশতেহারে বলা হচ্ছে তারা দুর্নীতি দমন করবে, জবাবদিহি সরকার চাচ্ছে, এবং একটা গুড গভর্নেন্সও তারা চাচ্ছে। তো আপনি কি মনে করেন বর্তমান প্রেক্ষাপটে এই জায়গাটা তারা, যেই সরকার গঠন করবে বা অপোজিশনে থাকবে, কতটুকু তারা এখানে কামিয়াব হতে পারবে? আমি অত্যন্ত আশাবাদী। আমি আশাবাদী এই কারণে যে আসলে পটভূমিটা বুঝতে হবে আমাদের, কি প্রেক্ষাপটে এই কথাগুলো বলা হচ্ছে। আপনি হয়তো বলবেন যে অতীতের ইশতেহার দেখলেও এসব কথাবার্তা ছিল, কিন্তু বাস্তবায়িত হয় নাই। এখন তাহলে আমরা আশাবাদী হচ্ছি কেন? আমরা আশাবাদী হচ্ছি একাধিক কারণে। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে 16 বছর, প্রায় 16 বছর ধরে 2009 থেকে 24 পর্যন্ত সময় পরিধিতে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা জারি ছিল, একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, একজনের উপর নির্ভর করে ক্ষমতা, তো সেইটা থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করেছেন এবং তারা এই সমস্ত বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয় সেটা প্রতিবন্ধকতা তৈরি করতে চান। ফলে তাদের দিক থেকে এই আগ্রহটা, আন্তরিকতাটা আছে। এটা হচ্ছে 16 বছরের অভিজ্ঞতা। আপনি আরও পিছিয়ে যদি যেতে চান, আমরা যেতে পারি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত ধরুন
55 বছর ধরে আমরা এটা তো দেখেছি, তারাও দেখেছেন, রাজনৈতিক দলগুলো তো দেখেছেন, তারা এর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আছে। আরেকটা বড় ব্যাপার কি, আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, এটা তো অভূতপূর্ব। বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু যে ব্যাপক আকারে গণঅভ্যুত্থানটা আমরা এবার দেখতে পেয়েছি সেটা আসলে অভূতপূর্ব। এর মধ্যে কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষার কারণে গণঅভ্যুত্থান হয়েছে এবং গণঅভ্যুত্থান পরবর্তীতে আকাঙ্ক্ষা, সেই জায়গায় একটা জবাবদিহিমূলক রাষ্ট্র, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এগুলো রাজনৈতিক দলগুলোর নিজস্ব রিয়েলাইজেশন যেমন আছে, তার বাইরেও একটা চাপ আছে। এই চাপের কারণে অকস্মাৎ প্রথম দিন থেকেই সেটা ওই জায়গায় চলে যাবে আমি তা বলছি না, যিনিই ক্ষমতায় আসুন, কিন্তু তাদের এই কমিটমেন্টটা থাকতে হবে এবং কমিটমেন্টটার কারণে এই জুলাই জাতীয় সনদে অনেক বিষয় তারা সকলে একমত হয়েছেন, কিছু বিষয়ে ভিন্ন মত আছে। যেমন ধরুন জবাবদিহিমূলক ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করে দেয়া, যে যত মেয়াদেই হোক 10 বছর থাকতে পারবে। তো এটা তো সকল রাজনৈতিক দল একমত হয়েছে, এটা তো একটা বড় পদক্ষেপ, তাই না? ফলে এগুলো আসলে আমার কাছে খুব আশাবাদী হওয়ার কারণ। দুর্নীতির বিষয়ে যেমন ধরুন স্বাধীন দুর্নীতি দমন কমিশনের প্রশ্নটা আছে জুলাই জাতীয় সনদে, সেটার ব্যাপারে একমত আছে, ভিন্নমত আছে, কিন্তু যে ব্যাপারে ভিন্নমত নেই সেটা হচ্ছে সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে তার মধ্যে যেগুলো ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি, সেরকম 3টা কমিটির প্রধান বিরোধী দল থেকে করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভিন্নমত নেই। তাহলে ওই জায়গায় একটা প্রতিবন্ধকতা তৈরি হবে দুর্নীতির ব্যাপারে। জবাবদিহিতার জায়গায় ধরুন মেয়াদের প্রশ্নটা থাকলো, পাশাপাশি হচ্ছে অন্যান্য প্রাতিষ্ঠানিক জায়গাগুলো তৈরি করা, জবাবদিহির জায়গায় যে বিষয়ে সকলে একমত হয়েছেন সেটা কি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে থাকতে হবে। এগুলো আমার কাছে আশাবাদী হওয়ার জন্য যথেষ্ট আশাবাদী করে তোলে আর কি আমাকে, যে রাজনৈতিক দলগুলো এই পদক্ষেপগুলো নেবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বিএনপি তার ইশতেহারে সুস্পষ্টভাবে বলেছে কোনো ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হবে না। কিন্তু আপনার সংস্কার কমিশনে একটা বক্তব্য ছিল, এখানে জুলাই সনদও ছিল, সেটা হলো একই ব্যক্তি একই সময়ে দলীয় চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী থাকবেন না। কিন্তু বিএনপি কিন্তু তার ইশতেহারে সেই জিনিসটা এড়িয়ে গেছে। এগুলি কীভাবে মিনিমাইজ করা হবে? প্রত্যেকটা রাজনৈতিক দল তার অবস্থানের জায়গা থেকে তাদের দলীয় অবস্থানটা বলবেন, এতে বিচিত্র মানে বিস্মিত হওয়ার কোনো কারণ নাই। 1991 সালে যখন নির্বাচন হয়, এটা গণঅভ্যুত্থানের পর, 1991 সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যে ইশতেহার দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সংসদীয় ব্যবস্থা চালু করা হবে এই কথা বলা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার, তখন তারা ক্ষমতাসীন দল, তাদের উদ্যোগে বিরোধী দলকে সাথে নিয়েই দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে আমরা সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন করি। সংসদীয় ব্যবস্থার কথাটা কিন্তু এই 3 দলীয় জোটের মধ্যেও ছিল, যে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা। কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে বিএনপির অবস্থান ছিল রাষ্ট্রপতি শাসিত, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিষয়টা তারা বিবেচনা করেছে। ফলে যখন কোনো রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো দেন, তাদের দলীয় অবস্থানটা বলছেন, ওনারা এটা না বললে কি ভালো হতো, মানে সেটা কি আরও বেশি আশাবাদী করতো আমাদের? হয়তো করতো, অনেকেই হতো। আমি এটাকে খুব সমালোচনার জায়গায় দেখতে রাজি না। যদি সম্ভব হয়, জুলাই জাতীয় সনদে 25টি দল স্বাক্ষরকারী, অতএব তারা তাদের জায়গা থেকে এগুলো যদি আরও সুস্পষ্ট করেন, সেটা সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সহজতর হবে। এটা হচ্ছে প্রত্যাশার জায়গা। তো দলগতভাবে তারা তাদের অবস্থান বলেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি ইতিমধ্যেই বলেছেন যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি আর থাকবেন না। তার সদিচ্ছা ব্যক্ত করেছেন, যদিও নিয়ম মাফিক তাকে আনুষ্ঠানিক সরিয়ে দেওয়ার কোনো সুযোগ খুবই সীমিত। এখন ধরুন তিনি পদত্যাগ করলেন, নতুন রাষ্ট্রপতি আসবে, কিন্তু আমরা দেখেছি জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি পাওয়ার অ্যান্ড ফাংশনের কথাবার্তা বলা হয়েছে। কিন্তু তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির চেয়ার আপনি কী ধরনের ব্যক্তিকে আশা করতে পারি এই অবস্থা থেকে? আমি আশা করি যে এমনকি যদি সংবিধান সংস্কার করার আগেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে
রাজনৈতিক দলগুলো সনদ প্রস্তুত করার সময় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেগুলো এসছে, এবং কম বেশি সকল রাজনৈতিক দলই কিন্তু এই ব্যাপারে একমত যে রাষ্ট্রপতি হতে হবে এমন কেউ যিনি সকলের কাছে গ্রহণযোগ্য, সম্মানজনক ব্যক্তি, যিনি দলের সাথে যুক্ত থাকবেন না যখন তিনি মনোনীত হবেন তখন। এটাই সকলের সেন্টিমেন্টের জায়গা, এবং সেই সেন্টিমেন্টের জায়গাটা আমি আশা করি যে এটা আপহোল্ড করা হবে। এটার প্রতি যিনি ক্ষমতায় যান, যে দলই যাক, তারা এর প্রতি আন্তরিক থাকবেন। এটা আমি কেবল আশা করি না, আমি বিশ্বাস করি এই কারণে, কারণ আলোচনার ক্ষেত্রে কিন্তু এই সেন্টিমেন্টটা স্পষ্ট, এবং যারাই ক্ষমতায় যাবেন তাদের জন্য সেটা কিন্তু একটা গৌরবজনক বিষয় হবে। ফলে এটাকে খুব বড় রকমের একটা মানে সংকট, এইটা কি হবে এভাবে ভাবার কোনো কারণ নেই। এগুলো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব সহজেই সমাধান করা যায়। হা না ভোট, জি। প্রথম সরকার বলল, সরকার পক্ষে কথা বলল, আপনি নিজেও কিন্তু এই দায়িত্বে নিয়োজিত আছেন। হঠাৎ করে নির্বাচন কমিশন বলে দিল যে সরকার তরফ থেকে কোনো পক্ষ নেওয়া যাবে না। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এখানে একটু মতপার্থক্য তৈরি হয়েছে নির্বাচন কমিশনের ব্যাখ্যা এবং সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা। আমরা যখন সরকারের পক্ষ থেকে, আমি নিজেও আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল তার সাথে কথা বলেছি, যেখানে সাবেক বিচারপতিরা আছেন, সংবিধান বিশেষজ্ঞ আছেন, তারপরে ধরুন আইনজীবীরা আছেন, তারা বলেছেন যে সরকারের পক্ষ থেকে এটা প্রচার করা যায়, তারই ভিত্তিতে আসলে এটা করা হয়েছে। এবং আমাদের একটা বিবেচনা ছিল যে আসলে আরপিওতে যেহেতু প্রার্থীদের বিষয়, সেহেতু রেফারেন্ডামের বিষয়টা তাতে কভার করে না, ফলে রেফারেন্ডাম। আর বাইরেও যদি দেখেন আপনি, আমি যেটা বারবার বলি যে ৭২ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ইউরোপে প্রায় ৪৮টা গণভোট হয়েছে। এগুলো হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হওয়ার বিষয়, অন্যান্য গণভোট হয়েছে। এগুলো যদি আমরা ৪৮টা দেখি, সেখানে অধিকাংশ ক্ষেত্রে সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, কারণ প্রস্তাবটা তারা দিচ্ছেন। অন্যত্র যদি দেখেন, সংবিধান যখন দেয়া হয় তখন, বা সংবিধান সংস্কারের ক্ষেত্রে যেটা দেয়া হয়, তুরস্কে যখন গণভোট হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে, এবং তখনকার রাষ্ট্রপতি নিজে এরদোয়ান প্রচার করেছেন, ফলে এগুলি ছিল আমাদের বিবেচনা। তো সেই জায়গায় একটা মত পার্থক্য তৈরি হয়েছে। আমরা এখন অপেক্ষা করছি যে সরকারের পক্ষ থেকে আরেকটু সুস্পষ্ট করা হবে। কিন্তু দুইটা মত আছে, ফলে একটা ইসির একটা অবস্থান আছে, ইসি একভাবে ব্যাখ্যা করেছেন, সেটা আমরা দেখেছি, এবং তারই প্রেক্ষাপটে আসলে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসি বলার পরে এখন পর্যন্ত ওই পদক্ষেপই আছে, যদিও সরকারের পক্ষ থেকে শুরুতে আমরা আমাদের এই প্রচারগুলো অব্যাহত রেখেছিলাম। কিন্তু জানেন, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কেবল আইনি দিক নয়, নৈতিক দিক। এই সরকারের দায়িত্ব কি? এই সরকার এসেছিল 3টে কাজ করবে বলে, কমিটমেন্ট, এবং তার যে ম্যান্ডেট 3টা, সেটা কি? একটা হচ্ছে সংস্কার, রাষ্ট্রের সংস্কার। 2 নম্বর হচ্ছে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের বিচার প্রক্রিয়া শুরু করা। তৃতীয় হচ্ছে নির্বাচন করা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা। আচ্ছা, নির্বাচন কি করেন? নির্বাচন তো নির্বাহী বিভাগ করেন, তাই না? করে হচ্ছে নির্বাচন কমিশন। সরকার কি করেছে? যা করলে এইরকম একটা নির্বাচন করা, সহযোগিতার সমস্ত ক্ষেত্র তৈরি করে নির্বাচন কমিশনকে বলেছে যে আপনারা এখন তারিখ দিন, প্রক্রিয়া তৈরি করুন, প্রশাসন এখন আপনাদের সাথে হাতে থাকবে, আপনারা নির্বাচন করুন। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে কী হবে? আবারও একটা বিচার বিভাগ করবে। সরকার কি করবে? সাহায্য করবে। ধরুন প্রমাণাদি সংগ্রহ করা এবং অভিযোগটা উত্থাপন করা, এবং সেই ক্ষেত্রেও একটা অফিস আলাদা আছে, আইসিটি, তারা অভিযোগগুলো উত্থাপন করছেন, তদন্ত আলাদাভাবে হচ্ছে। তো সরকার সহযোগিতা করেছে। এখন শেষ কথাটা হচ্ছে সংস্কার। এই সংস্কার করবে বলেই তো যে ম্যান্ডেট, তারই আওতায় 11টা সংস্কার কমিশন হলো, তারই আওতায় জাতীয় ঐকমত্য কমিশন হলো, এবং তারই আওতায় 30টির বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা হলো। তো আলোচনার পরে যে জায়গাটায় আমরা আসলাম যে রাষ্ট্রের এই সংস্কারগুলো করতে হবে, তো সরকার সেটা বলবে না যে এই যে দলিল তৈরি হয়েছে এটা সকলে মিলে তৈরি করেছে, ভিন্নতা আছে, আবার একমত আছে, সব মিলে, এবং এইটাই হচ্ছে সরকারের দায়িত্ব, তারা বলছেন। এতে তো তারা সুবিধা পাচ্ছেন না, এটা তো এই সরকার বাস্তবায়ন করছে না।
এটা তো এই সরকার এজেন্ডা তৈরি করে ধরিয়ে দিচ্ছে না, যেটা আমাকে বলতেই হবে আপনাকে। এবং সরকার বলছেন যে এইটা করলে এই পরিবর্তন ঘটবে, এই সংস্কার আমরা করতে চাই, জনগণের ম্যান্ডেট হিসেবে এটা সকলের আলোচনার ভিত্তিতে এই জায়গাটা আমরা গেলাম। ফলে নৈতিকভাবে যদি আপনি বিবেচনা করেন, এটা তো সরকারের দায়িত্ব। যে মানুষগুলো প্রাণ দিয়েছেন তারা তো একটা দায়িত্ব দিয়েছেন, এটা তো যে কোনো সরকার নয়। একটা জিনিস আমরা স্পষ্ট হয়ে গেলাম, সরকারের তরফে বলবে, আপনার সাথে আমি একমত হয়ে পারে, কিন্তু সমস্যা আরেকটা জায়গায় আছে কিন্তু, যেটা জনগণ বুঝতে চায়, কিন্তু এটা আপনার কাছে বুঝতে চায়, সেটা হলো উচ্চ কক্ষ নিয়ে। উচ্চ কক্ষটা কখন হবে? উচ্চ কক্ষটা যেটা বলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি গণপরিষদ বলছেন, আসলে এটা গণপরিষদ নয়, সংবিধান সংস্কার পরিষদ। কারণ গণপরিষদ বললে এটা আসলে আরো ব্যাপক, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মিন করে, সেটা প্রপোজ করা হয় নাই। এখন উচ্চ কক্ষ কখন গঠিত হবে বলা হয়েছে, যদি এই গণভোটে এটা পাস হয় তাহলে প্রথমবারের মতো 6 মাসের মধ্যেই আসলে এই সংবিধান সংস্কার পরিষদ আলাপ আলোচনা অব্যাহত থাকার সময় 6 মাসের মধ্যে উচ্চকক্ষ হবে। উচ্চকক্ষের সাধারণ যে ধারণা, যেটা ভবিষ্যতে সংবিধানে সংশ্লিষ্ট করে, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের সময়ই আসলে মনোনীত প্রার্থীদের তালিকা দেওয়ার কথা, যে আমরা বিজয়ী হলে এই 100 জনকে আমরা পাঠাবো। এইবার তো সেটা সম্ভব নয়, কারণ আমরা তো জানি না আসলে যে গণভোটে এটা সম্মতি পাবে কিনা। ফলে এখনই তো তালিকা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি হবে? তাহলে এই প্রথমবারের মতো একটা ব্যতিক্রম থাকবে, ওয়েইভার থাকবে, যে ওই 6 মাসের মধ্যে এই উচ্চকক্ষটা তৈরি হবে। পরবর্তী সময় যেটা হবে সেটা হচ্ছে নির্বাচন। এটা যদি সংবিধানে যখন সংযুক্ত হবে সেইভাবে হবে। এই ক্ষেত্রে আদেশে খুব সুস্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে যে এইবারের মতো নির্বাচন অনুষ্ঠানের পরে জাতীয় সংসদ তৈরি হওয়ার 6 মাসের মধ্যেই আসলে উচ্চকক্ষ গঠিত হবে। এখানে যে প্রশ্নটা বারবার এসে যায়, আমি জনগণের কথা বলছি, কিন্তু সাধারণ পাবলিক যারা আছে এবং টকশো জগতে কিন্তু তোলপাড় যে প্রথম 6 মাস এই সরকার যাবে না, কিন্তু এই কথাটা কিন্তু আইনমন্ত্রী ক্লিয়ার করেছে, আপনিও ক্লিয়ার করেছেন, যাবে। যেই মুহূর্তে শপথ হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে, এমপিরা শপথ নেবে, এরপর আর কোনো সরকার থাকার সুযোগ নেই। এখানে প্রশ্ন হচ্ছে এসে যায়, রাষ্ট্রপতি নিয়ে এসে যায়, যদি তিনি পদত্যাগ করে দেন, যদি সেই সময় যে দল ক্ষমতা থাকবে তারা যদি অতীতের মধ্যেই দুর্বল প্রেসিডেন্ট খুঁজে আনেন, কারণ সংবিধান তো তখন ওরা বলবে না আমরা ওটা সংস্কার তো করি না, এখন থেকে যখন করবো তখন দেখা যাবে, তাদের তো একটা লজিক আছে, কারণ আমাদের এখানে কিন্তু লজিক নিয়ে আসবে তারা, তখন আমাদের করার কিছু নেই। এক্ষেত্রে একটা ঝুঁকি কিন্তু থেকে যায় যে প্রথম 6 মাস ইচ্ছে করলে ক্ষমতাসীন দল মানতে পারে, নাও মানতে পারে। আমাদের দেখার ব্যাপার আদৌ তাদের এই যে গণ অভ্যুত্থানের শিক্ষাটা, সেটা হলো কিনা আমরা জানি না। তো আপনার আস্থা রাখতে হবে রাজনৈতিক দলগুলোর উপর। আরেকটা হচ্ছে প্রক্রিয়া হিসেবে, হ্যাঁ অবশ্যই প্রথম 6 মাস যখন সংবিধান সংস্কারের কাজগুলো শেষ হবে না, বিদ্যমান সংবিধান দিয়েই তো দেশ চলবে। আপনি বিশ্বাস করতেছেন, কারণ আপনি কাজ করেছেন, এখানে পরিশ্রম করেছেন, তাদের চিনেন। সাধারণ জনগণ মনে করতেছে রাজনৈতিক দলগুলো ক্ষমতা যাওয়ার পরে অনেক কিছু ভুলে যায়। এই সংখ্যার থেকে কিন্তু আমাদের ইতিহাসটা তো ভালো না, সংখ্যাটাও কিন্তু আসছে। আপনি অনুমতি দিলে আপনাকে একটু ইন্টারজেক্ট, ইতিহাস ভালো না, কিন্তু এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, এত বিষয়ে আলোচনা হলো, 9 মাসের বেশি সময় ধরে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিল তারা যুক্ত ছিলেন। তাদের উপর আমরা তো এই আস্থা রাখতে পারি, এবং যে আস্থা রাখছি তার প্রমাণ হচ্ছে যে তাদেরকেই তো নির্বাচিত করছি আমরা, যে দলই বলেন আপনি। তার যতগুলো দল সে নির্বাচনে অংশ নিচ্ছে তার সংখ্যাগরিষ্ঠ দলই আসলে সংযুক্ত ছিল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সাথে। তো তাদের উপর আমরা আস্থা রাখছি না যে তারা ক্ষমতায় যাবেন, সরকার গঠন করবেন, দায়িত্ব পালন করবেন। তো এই আস্থা রাখলে আমরা কেন অকস্মাৎ ওইটুকুর জন্য অনাস্থা দিকে যাব? ওই সকলেই এটা বলে যে দেখেন আমাদের ইতিহাস তো এরকম না, আপনি উল্লেখ করেছেন যে সাধারণ মানুষেরা বলেন, তাদের যে এই সংশয়, স্কেপটিসিজম, এটা ভালো। আমি এই স্কেপটিসিজম বাদ দিতে বলছি না, স্কেপটিসিজমটা রাখতে বলে এই কারণে, তাহলে এক ধরনের ভিজিলেন্স তৈরি হবে, নজরদারিটা থাকবে।
এবং রাজনৈতিক দলগুলোও বুঝবেন যে একটু অনাস্থা কিন্তু আছে। ভোট আমাকে দিয়েছে, ক্ষমতায় আমাকে পাঠিয়েছে, দায়িত্ব আমাকে প্রদান করেছে, কিন্তু একটু সংশয় আছে লোকে, তো তাহলে ওই সংশয় মোচনের চেষ্টা করবে। এটাও এক ধরনের আপনি বলতে পারেন দায়িত্বশীলতা তৈরি করবে। একটা জিনিস সব পরিষ্কার হয়ে গেছে, আপনি কিন্তু সবাই বলে দিচ্ছেন যখন হাত জয়ী হলে কী হবে, এবং আমরা ধরে নিচ্ছি হাত জয়ী হবে, না হওয়ার কারণ আমরা দেখতেছি না এখন, কারণ হবে। হাত জয়ী হলে যা যা হবে বলে দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো এই 6টি মাস, এই 6টি মাস বা আর একটু বাড়তে পারে, 1 বছর হতে পারে, এই সময়টুকু আমরা আশা করব, আপনারা আশা করতেছেন যে যে দল ক্ষমতাসীন দল সরকার গঠন করবে তাদের ভিতরে জুলাইয়ের চেতনা ঢুকবে, এবং তারা সে আলোকে, অতীত চেতনা ছিল না তো, এবার সৃষ্টি হয়েছে তো, এই পরিশ্রমটা, এই ফসলটাকে তারা বৃথা যেতে দেবে না, এটা বিশ্বাস। আমরাও বিশ্বাস রাখতেছি আপনার মতো, আমিও জনগণকে বলব বিশ্বাস রাখেন। বিশ্বাসে মুক্তি, এর উপায় নেই, বিকল্প কিছুই নেই, কারণ এরাই তো দল গঠন করবে, এরাই সরকার গঠন করে দেশ চালাবে। একমাত্র উপায় হচ্ছে বিশ্বাস। আপনার সাথে একমত। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আশা করি আগামীতে কোনো এক সময় আপনার সাথে আরও ব্যাপক পরিসরে কথা হবে। দর্শক, আমরা বিদায়ের শেষ পাড়ায় আসি। আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তো আলী রিয়াজ শুধু একটা ব্যক্তি হিসেবে নয়, তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন, এবং মূল ঐক্যমত্য কমিশন সেটা ভাইস চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ তিনি এই সময়ের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং রাষ্ট্রকে দেখেছেন অত্যন্ত নিকটতর পর্যায়ে, এবং তিনি যা বললেন আপনারা শুনলেন, আমরাও শুনলাম। আমরাও তার মতো আশাবাদী যে নির্বাচনের পরে যিনি ক্ষমতা যান তিনি চেষ্টা করবেন যে সংস্কারটা যেখানে যখনই হোক না কেন, শুরুতে এই সংস্কারের স্পিরিটটাকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ আমাদের হেফাজত করুক। ধন্যবাদ।